এএনএম নাসিম। নাসিম সাহেব কেমন আছেন? নাসিম সাহেব প্রতিদিন সব মিস হয়ে যেতে পারে, বাট নাসিম সাহেবের ক্লাস মিস হবে না। আমি তো নাসিমের ফ্যান হয়ে গেলাম। ভালো আছি। আরেকজন আছে এসএসসি 25। এসএসসি 25 দেখি রেগুলার আমার ক্লাস করে, কিন্তু ওর নামটা আমি জানি না আসলে। ওয়ালাইকুম আসসালাম। ওইভাবে এই দুটার নাম আমি রেগুলার পাই। আজকে আমাদের সাইকেল 2 শেষ হবে ইনশাল্লাহ। ওর নাম সাদিয়া। আচ্ছা। আফরিন ঐশী, গুড। রাহাত হোসেন, দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। এমডি ইনান ভাই কেমন আছেন? ভালো আছি। ইনান তুমি কেমন আছো? তোমার রেজাল্টের কমেন্ট আমি পড়ছিলাম, মনে আছে আমার। তাহলে আমরা আজকে আমাদের হৃৎপিণ্ডের পুরো টপিকটা আমরা শেষ করব। হৃৎপিণ্ড পুরোপুরি আমরা শেষ করব, অ্যান্ড আমরা সামনের দিকে আগাবো। তো আজকে আমরা করোনারি হৃদরোগ, করোনারি হৃদরোগ নিয়ে আমরা আলোচনা করব। করোনারি হৃদরোগ, কার্ডিওভাস্কুলার হৃদরোগও বলা যেতে পারে এটাকে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটাকে আমরা কি বলবো? কার্ডিওভাস্কুলার ডিজিজ। খেয়াল করো, মেন বই থেকে দেখি আমরা, এখান থেকে দেখি আমরা, একটু বই থেকে দাগাই নিই। কার্ডিওভাস্কুলার ডিজিজ, দেখো, হৃৎপিণ্ড থেকে শব্দটা আসে কার্ডিও। কোথাও যদি কার্ডিয়াক শব্দ থাকে, বুঝবা কাকে ইন্ডিকেট করতেছে। কার্ডিয়াক শব্দটা কোথাও থাকলে বুঝবা হৃৎপিণ্ডকে ইন্ডিকেট করতেছে। সাউন্ড চেক করো তো, সাউন্ড চেক করো তো ক্যামেরার, ইয়ার, ফোনের, মানে সাউন্ডে প্রবলেম করতেছে কিনা। প্রথম দিনে চ্যাঁ 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 শব্দ খেয়াল করবা, চ্যাঁ চ্যাঁ শব্দ পাওয়া মাত্রই জানাবা যাবে চ্যাঁ চ্যাঁ শব্দ করছে। ঠিক আছে। কার্ডিও মানে হচ্ছে হৃদযন্ত্র। কার্ডিও শব্দটা আসছে হৃৎপিণ্ড থেকে, তো যেখানেই কার্ডিও শব্দটা পাবো বুঝবো হৃৎপিণ্ডকে ইন্ডিকেট করছে। ভাস্কুলার, ভাস্কুলার শব্দ দেখলে বুঝবো আমরা পরিবহনকে ইন্ডিকেট করছে। তাকে, পরিবহনকে। কার্ডিও ভাস্কুলার, ভাস্কুলার মনে আছে যে জাইলেম ফ্লোয়েমকে ভাস্কুলার বান্ডেল বলে উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে ভাস্কুলার বলতে প্রাণীর যে রক্তনিকাগুলো আছে এগুলোকে আমরা ভাস্কুলার হিসেবে জানি। কার্ডিও ভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার রোগকে হৃদরোগও বলা হয়। উল্লেখযোগ্য কারণ হচ্ছে করোনারি ধমনির রোগ। করোনারি ধমনির কথা মনে আছে? করোনারি ধমনি কারা? আমি এত বড় জাম্বুজি হার্ট, জাম্বু হার্টটা এনেও কিন্তু তোমাদেরকে দেখাইছি। জাম্বু হার্ট মনে আছে, যে বড় একটা হার্ট এনে দেখাইছিলাম। তো জাম্বু হার্টের মধ্যে কি ছিল? যেই করোনারি ধমনিগুলো ছিল, যেগুলো কিনা হার্টকে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনির কাজ হচ্ছে হার্টকে রক্ত সরবরাহ করা, হার্টের নিজের দেহে রক্ত সরবরাহ করা। কারণ হার্টও তো টিস্যু, হার্টেরও তো রক্ত লাগবে, হার্টেরও তো খাদ্য লাগবে, রাইট? হার্টেরও তো সব কিছু লাগবে। সো এই জন্যে এটাকে আমরা বলতেছি করোনারি ধমনী। করোনারি শিরাও আছে, হার্টের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার হার্টের কাছেই ফিরে যায়, হার্টের মানে ডানের ট্রিমের মধ্যে ফিরে যায়, ওটাকে আমরা করোনারি শিরা বলি। ওকে। তো করোনারি হৃদরোগগুলা কারা, মানে হার্টের রোগগুলা কারা? একটা হচ্ছে করোনারি হৃদরোগ, এটা হচ্ছে হার্টের রোগ। কার্ডিওমেগালি, এরকম হইলে হৃৎপিণ্ড বড় হয়ে যায়। মেগা, মেগা মানে বড়। কার্ডিওমেগালি, কার্ডিও বড় হয়ে গেছে। হার্টের ভালভ রোগ, হার্টের ভালভের রোগের জন্য অনেক সময়, হার্টের ভালভের রোগ কি, ভালভ চ্যুতি হয়ে যাবে, ভালভ ভালভ জায়গা থেকে সরে যেতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটাকে বলে হার্টের ভালভের রোগ। ঠিক আছে। এক বা একাধিক হৃদকপাটিকা অকার্য হতে পারে। কনজেনেটাল হার্ট ডিজিজ, কনজিনেটাল হার্ট ডিজিজ মানে কনজিনেটাল শব্দটা যেখানে পাবা বুঝবা সেটাকে বোঝায় হচ্ছে জন্মগত হৃদরোগ। জন্মগত হৃদরোগ থাকলে বা জন্মগত কোনো প্রবলেম থাকলে এই মানে কনজিনেটাল শব্দটা ব্যবহার করা হয়। তারপরে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম মানে হার্টের যে আবরণ সেখানে ইনফেকশন। কার্ডিওমায়োপ্যাথি, মায়ো শব্দটা আসছে মাসেল থেকে, মায়ো শব্দটা আসছে হচ্ছে মাসেল থেকে। কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে হার্ট মাসেলে প্রবলেম হওয়া, কার্ডিওমায়োপ্যাথি হৃদপেশির। রিউমেটিক হৃদরোগ, বাতের কারণে অনেক সময় হার্টের প্রবলেম হয়ে যেতে পারে। বাত কখনো হয়, রিউমেটিক ফিভার কখনো হয় স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস টাইপের ব্যাকটেরিয়ার অ্যাটাকে হার্টের হৃদরোগ
মানে হার্টের প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে, রিমেটিক ফিভার থেকে হয়। তাহলে এইগুলো হচ্ছে হার্টের রোগ হওয়ার বিভিন্ন কারণ। কিন্তু আমরা এই চ্যাপ্টারে কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে করোনারি হৃদরোগটাই আমরা বেসিক্যালি পড়বো। আমরা এখানে কোন হৃদরোগটা পড়বো? করোনারি হৃদরোগটাই পড়বো। করোনারি হৃদরোগের অপর নাম ইসিমিয়া। করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইসিমিয়া, ঠিক আছে, এটা জানতে হবে। অ্যানজাইনা, যেটাকে আমরা বুকে ব্যথা বলি, হার্ট অ্যাটাক, হার্টের মাসেল ক্ষয় হয়ে যাওয়া বা হার্টের মাসেল ড্যামেজ হয়ে যাওয়া, মারা যাওয়া, হার্ট ফেইলিওর, আমরা পড়ছি হার্ট নিজেই রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়ে, এগুলোকে করোনারি হৃদরোগ বলে। তাহলে আমরা করোনারি হৃদরোগ পড়ব। কার্ডিওভাস্কুলার রোগ তথা করোনারি হৃদরোগের প্রধান কারণ হলো ধমনী সরু হয়ে যাওয়া। ধমনী সরু হয় অ্যাথারোস্ক্লেরোসিস দ্বারা। অধিক কোলেস্ট্রল সম্পন্ন হলুদ ফ্যাটি অ্যাসিড ক্যারোটিড, অধিক সম্পন্ন হলুদ ফ্যাটি অ্যাসিড ক্যারোটিড ধমনির তো তোমরা চিনছো আগের দিন, ক্যারোটিড ধমনির এন্ডোথিলিয়ামের গাত্রে জমা হয়ে অ্যাথারোস্ক্লেরোসিস শুরু করে। পরে কোলেস্ট্রল যুক্ত হয় এবং শক্ত হয়ে প্লাক সৃষ্টি হয়। প্লাক আকৃতি বৃদ্ধি পেয়ে ধমনী গহ্বর সরু হয় এবং রক্ত চলাচল বাধা হয়ে যায়। তাহলে আবারও বলি, হার্টের করোনারি ধমনী আমরা দেখছি, ক্যারোটিড ধমনী আমরা দেখছি। হার্টের যে মহাধমনী ছিল, মহাধমনী থেকে 3টা ব্রাঞ্চ উপর দিকে যায়, এর মধ্যে আমরা ক্যারোটিড ধমনী পাই, ঠিক আছে, ক্যারোটিড ধমনী। তো এই ক্যারোটিড ধমনীতে কোলেস্টেরল জমে। কি জমে? কোলেস্টেরল সম্পন্ন হলুদ ফ্যাটি অ্যাসিড জমে। হলুদ ফ্যাটি অ্যাসিড, এর জন্য কোলেস্টেরল জাতীয় খাবার কমাইতে হবে। জমে অ্যাথারোস্ক্লেরোসিস শুরু করে। পরে সেই অ্যাথারোস্ক্লেরোসিস আঁশের মতো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হার্টের করোনারি ধমনীতে ঢুকে ব্লক সৃষ্টি করে, প্লাক সৃষ্টি করে, ব্লকগুলোকে প্লাক বলে, এবং হৃৎপিণ্ড রক্ত চলাচল বাধা হয়ে যায়। রক্ত চলাচল কী হয়ে যায়? বাধা হয়ে যায়। এবং যখন প্রাথমিকভাবে প্রবলেমটা শুরু হয়, তখন এটাকে বলা হয় অ্যানজাইনা বা হৃৎশুল। অ্যানজাইনা বা হৃৎশুল। হৃৎশুল মানে মনে হয় হৃদয়ে কেউ সুই ফুটাচ্ছে, বুকের মধ্যে চিন 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 ব্যথা করে, বলতে বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে যাই, ঠিক আছে। তো এটাকে বলে অ্যানজাইনা, বুকে ব্যথা বা অ্যানজাইনা। অ্যানজাইনাকে অ্যানজাইনা পেক্টোরিস নামেও ডাকা হয়। তবে আরও একটা অ্যানজাইনা আছে যেটাকে বলে আনস্টেবল অ্যানজাইনা। দেখো, অ্যানজাইনা তিন রকমের। সুস্থিত অ্যানজাইনা, এক্ষেত্রে বুকে ব্যথা হবে এবং সাময়িক সময়ের পর বুকের ব্যথা চলে যায়, বিশ্রাম দিলে বুকের ব্যথা চলে যায়। সাউন্ডে প্রবলেম করছে? চেঁচা শব্দ করছে? এমন লাগছে সাউন্ড সমস্যা। চেঁচা শব্দ করছে কোনো? শিওর হয়ে বলো, শিওর হয়ে বলতে হবে। 7 মিনিট 30 সেকেন্ড একটু মার্ক করে রেখে তো। 7 মিনিট 30 সেকেন্ড। তুমি কি আসো ক্লাসে? 7 মিনিট 30 সেকেন্ডের দিকে কোনো সাউন্ডে প্রবলেম করছে কিনা? একটু আগে তো লম্বা সময় আমি ক্লাস নিলাম, তখন তো কোনো সাউন্ডে প্রবলেম করে নাই। খেয়াল করে দেখো, 7 মিনিট 15-20 সেকেন্ড থেকে দেখো, তুমি ইয়ারফোন লাগিয়ে দেখো। অস্থিত অ্যানজাইনা যে বিশ্রামের সময় বুকে ব্যথা অনুভূত হলে তাকে অস্থিত অ্যানজাইনা বলে। ব্যথা প্রায়শই থাকে এবং অনেক সময়ব্যাপী ব্যথা হয়। এই ধরনের ব্যথাকে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলা হয়। এই বছরে আসে অ্যানজাইনাকে কেন হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলে? অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলে। অবশ্যই তুমি একটু 7 মিনিট থেকে খেয়াল করে দেখো যে চ্যাটচের শব্দ করছে কিনা। চ্যাটচের শব্দ, অন্য কিছু না। তাহলে দেখো, সুস্থিত অ্যানজাইনা আর অস্থিত অ্যানজাইনার মধ্যে পার্থক্য কি আমরা জানবো। তার আগে একটু আমরা প্রিন্স মেটাল অ্যানজাইনা দেখে আসি। বিশ্রামের সময় কিংবা ঘুমের সময় হঠাৎ কারণে যদি বুকে ব্যথা হয় তাহলে প্রিন্স মেটাল অ্যানজাইনা পড়ে। তাহলে এই তিনটার মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে প্রবলেম নেই। তবু তুমি একটু খেয়াল করো, হ্যাঁ? রাব্বি ভাইয়ের একটু জিজ্ঞেস করা দরকার, দেখো তো ক্লাস ফলো আপ করতেছে কিনা, খেয়াল করতে বলো তো। আগে দেখো ফলো আপ করতেছে কিনা। যদি ফলো আপ করে তাহলে জিজ্ঞেস করো যে 7 মিনিটের মাথায় কোনো সাউন্ড পাইছে কিনা। দেখছো তোমাদের সাউন্ড নিয়ে আমি কত সচেতন, তোমাদের সাউন্ড নিয়ে আমি হেভি সচেতন। যেমনি হোক সাউন্ড দূর করতে হবে, এটার জন্য যদি ক্যামেরা আরও 2টা কিনা লাগে আমি 2টা কিনবো, সমস্যা নাই। তাহলে দেখো, আমরা প্রথম যে ব্যাপারটা আছি, প্রথম যে টপিকটা আছে, এই টপিকটার নাম হচ্ছে
জাইনা, অ্যানজাইনা বা হৃদশুল, অ্যানজাইনা বা হৃদশুল, বা একে আমরা বুকে ব্যথা বলি, বুকে ব্যথা। এইটার তিনটা স্টেজ আছে, তিনটা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ, এটাকে বলা হয় স্টেবল অ্যানজাইনা, স্টেবল বা সুস্থিত। সেক্ষেত্রে কি হবে, স্টেবল বা সুস্থিত অ্যানজাইনার ক্ষেত্রে কি হবে, এই সবগুলাই কিন্তু কেন হচ্ছে, ওই প্লাক জমার কারণে হচ্ছে। প্লাক কেমনে হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে হয়েছে। অ্যাথেরোস্ক্লেরোসিস কেমনে হয়েছে, ক্যারোটিড ধমনীতে কোলেস্টেরল জাতীয় হলুদ ফ্যাটি অ্যাসিড জমার কারণে হয়েছে, সেটাই আঁশ হয়ে প্লাগ আকারে করোনারি ধমনীতে ব্লক তৈরি করে। ভাইয়া সাউন্ড একটু কমে গেছিল, চ্যাট চ্যাট সাউন্ড না, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে। চ্যাট চ্যাট সাউন্ড আসলে বলবা, সাউন্ড কমে যেতে পারে, ওটা কোনো বিষয় না। চ্যাট চ্যাট সাউন্ড আসে কিনা দেখবা, ওটা হচ্ছে সব থেকে পেইনফুল। তো সুস্থিত অ্যানজাইনার ক্ষেত্রে কি হবে, বুকে চিনচিন ব্যথা করবে, চিনচিন ব্যথা। আচ্ছা, বুকে ব্যথা এটা আসলে কোন দিকে বলো তো আবু সাইদ, বুকে ব্যথাটা আসলে কোন দিকে, অ্যানজাইনার ফলে বুকে ব্যথাটা কোন দিকে হয়, বামে হয় না ডানে হয়, বামে হয়। বুকে চিনচিন ব্যথা বুকের বামে অবশ্যই, এবং বিশ্রামে চলে যায়, বিশ্রামে চলে যায় ব্যথা। তার মানে খুব খারাপ অবস্থা না, তুমি যদি একটু রেস্ট নাও, তোমার ব্যথা আস্তে 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 কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দ্যাট ইজ সুস্থিত অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা। 2 নাম্বার হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অর্থাৎ, আনস্টেবল কেন দেওয়া হয়েছে নামটা, এটাকে অস্থির অ্যানজাইনা বা অস্থিত অ্যানজাইনা বলা হয়। তোমার বুকে ব্যথা উঠছে, তুমি বুকে হাত ধুয়ে রাখছো, আমরা ধুয়ে রাখছো, একটু পরে ব্যথা কমে গেছে, বিশ্রাম নিচ্ছে, ব্যথা কমে গেছে, তার মানে তোমার সুস্থির আছে ব্যথাটা, কন্ট্রোলে আছে ব্যথাটা। আর সিচুয়েশন এমন যে দূরে রেখে দিছি কিন্তু ব্যথা কমে না, এরকম একটা অবস্থা, তুমি দূরে রেখেছো তাও ব্যথা কমে না, বিশ্রাম নিলেও ব্যথা কমে না, বিশ্রাম নিচ্ছ তারপরেও তোমার ব্যথা কি হচ্ছে না, কমছে না, বিশ্রামের সময়ও বুকে ব্যথা করবে, বিশ্রামরত, বিশ্রাম নিলেও বুকে ব্যথা করবে, বিশ্রাম নিলেও বুকে ব্যথা হয়। তার মানে সিচুয়েশন খারাপ হচ্ছে, সিচুয়েশন কি হচ্ছে, খারাপ হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। 3 নম্বরে হচ্ছে প্রিন্স মেটাল, প্রিন্স মেটাল অ্যানজাইনা। এক্ষেত্রে কি হবে, ঘুমের মধ্যেও তোমার অ্যানজাইনা বা বুকে ব্যথা হবে, ঘুমের ভিতরেও বুকে ব্যথা শুরু হয়ে যাবে, ঘুমের সময় ব্যথা হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো, ব্যথা আরো খারাপ অবস্থায় চলে গেছে, তুমি ঘুমের সময় ব্যথা অনুভব করতেছো। এই 3টা স্টেজ। তো আনস্টেবল অ্যানজাইনা বা অস্থির অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়, হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়, এই প্রশ্নটা আসে। অস্থিত অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি কেন বলা হয়, কারণ অস্থিত অ্যানজাইনা ইন্ডিকেট করতেছে তোমার হার্টের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় তোমার হার্টের পেশিগুলো রক্ত চলাচল পাবে না এবং ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা প্রিন্স মেটাল অ্যানজাইনা, সরি আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনা আর প্রিন্স মেটাল অ্যানজাইনা দুটাই সমানভাবে খারাপ, দুটাই সমানভাবে খারাপ। ওকে, গেল। এবার আমরা চলো একটু মেন বইয়ে চলে যাই আবার। দেখো অ্যানজাইনার লক্ষণ, অ্যানজাইনার লক্ষণ হার্ট অ্যাটাকের লক্ষণ কাছাকাছি। অ্যানজাইনার লক্ষণ এগুলো পরীক্ষা আসে, অ্যানজাইনার লক্ষণও পরীক্ষা আসে। সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষই অ্যানজাইনা টের পায় না, এটা হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। উদর ফলক বা স্টারনামের পেছনে বুকে ব্যথা হয়, স্টারনাম মানে এই জায়গাটা, এই জায়গাটা বুকের পিছনে ব্যথা হবে, 5 থেকে 30 মিনিট ব্যথাটা স্থায়ী হয়। অ্যানজাইনা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ছড়িয়ে যেতে পারে। বুঝতে পারতেছো, ব্যথা কোথা থেকে আসছে অনেক সময় বোঝা যায় না, বুকে জ্বালা পোড়া করে, অর্থাৎ গ্যাস ফর্ম করছে এরকম মনে হয়, বুকে চাপ পড়ে,
নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব হয়, অস্বস্তির প্রকাশ ঘটে। বুকে ব্যথা ছাড়া হজমে গন্ডগোল হয়, বমি বমি ভাব হয়, এবং হার্ট অ্যাটাক হওয়ার আগে পেশেন্টের কয়েকবার কি হতে পারে, বমি হতে পারে। প্রশ্বাসের সময় দম ফুরিয়ে হাঁপানো হতে পারে, বাট শ্বাসকষ্ট হয় না সাধারণত। তাহলে একটা জিনিস খেয়াল করো, হার্ট অ্যাটাক আর হার্ট ফেল বা অ্যানজাইনা এবং হার্ট ফেলের মধ্যে কিন্তু মেজর ডিফারেন্স আছে। হার্ট ফেলের ক্ষেত্রে শোলে পানি আসছে, দম নিতে কষ্ট হয়েছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে, গোলাপি সাদা রঙের মিউকাস আসছে, হাতে পায়ে পানি আসছে, লাংসে পানি আসছে, এই টাইপের কিছু কিন্তু এখানে আমরা দেখতেছি না। একটাই বড় লক্ষণ বুকে ব্যথা। তাহলে হার্ট অ্যাটাকের একটাই বড় লক্ষণ বুকে ব্যথা। আর হার্ট অ্যাটাক এর আগে অ্যানজাইনা স্টেজ থাকে, অ্যানজাইনা থেকে আস্তে 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 সেটা হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যানজাইনার লক্ষণ। অ্যানজাইনা প্রতিকার, অ্যানজাইনা হলে তুমি কি করবা, কি করবা, প্রতিকার কি? রোগ দেখার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ, অপারেশন নেওয়া, এনজিওগ্রামও করা লাগতে পারে। বেসিক্যালি অ্যানজাইনার জন্য এনজিওগ্রামই করে। ধূমপান মদ্যপান পুরোপুরি বাদ, সেটা কখনোই না। পরিমিত হাঁটা ব্যায়াম করা, সুষম খাদ্যাভ্যাস করা, ডায়াবেটিস রক্তচাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, এগুলো বাচ্চা বাচ্চা জানে, বাচ্চারা এগুলো বোঝে। সুতরাং এই জন্য আমি এগুলো লিখলাম না খাতায়, বেসিক পার্থক্যটা আমি এখানে করে দিছি। তাহলে আমরা পাশাপাশি কি জানবো, হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ এবং প্রতিকার, এগুলো থেকেই সৃজনশীল আসে। মনে রাখা ভালো, এগুলো থেকেই সৃজনশীলের সি আর ডি আসবে। সৃজনশীলের সিডি কিন্তু এগুলো থেকেই আসবে, মনে থাকবে। ক্লিয়ার? ওকে, এগুলো যদি মনে থাকে তাহলে আমাদের হার্ট অ্যাটাক, আমরা এখন কোন দিকে আগাইতে পারি, আমরা আমরা তো ইয়ে পড়ে ফেলছি, অ্যানজাইনা পড়ে ফেলছি, রাইট? তো অ্যানজাইনার সাথে হার্ট অ্যাটাকের খুব ভালো সম্পর্ক আছে। এই জন্য আমরা এখন কোথায় চলে যাব, হার্ট অ্যাটাকে চলে যাব। হার্ট অ্যাটাক, কোথায় চলে যাব, হার্ট অ্যাটাক। কারণ অ্যানজাইনা হার্ট অ্যাটাকের সাথে খুব কাছাকাছি সম্পর্ক। কারণ অ্যানজাইনা যখন খারাপ স্টেজে চলে যায় তখনই হার্ট অ্যাটাক হয় একটা পেশেন্টের। অ্যানজাইনা খারাপ স্টেজে চলে গেলে তখনই হার্ট অ্যাটাক হয়। অ্যানজাইনা মাত্রা বেড়ে গেলে, ব্লক বেশি বেড়ে গেলে, ব্লকগুলো কোথায় হচ্ছে, হৃৎপিণ্ডের ধমনীতে হচ্ছে। আচ্ছা, হৃৎপেশি সুস্থতার জন্য ক্রমাগত অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রয়োজন। দেখো, চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি করোনারি ধমনীর ভেতরে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে। এই প্লাকের বহির্ভাগ ক্রমশ শক্ত হয়ে ওঠে, এভাবে প্লাক শক্ত হয়। অনুচক্রিকা জমা হয়ে প্লাকের চতুর্দিকে তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে। রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনী ছোট হয়ে যায় এবং হৃৎপেশিতে পুষ্টি অক্সিজেন সম্মত হতে পারে না এবং বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশি ধ্বংস হয়ে মরে যায় এবং মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। প্রচলিত ভাষায় একেই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। ইনফার্কশন শব্দের অর্থ হচ্ছে অক্সিজেনের অভাবে দমরুদ্ধ হয়ে মারা যাওয়া। প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। তাহলে ইনফাকশন শব্দ হচ্ছে অক্সিজেন হয়ে মারা যাওয়া। হার্ট অ্যাটাকের লক্ষণ, আমি হার্ট অ্যাটাকের কাউন্টটা আবার বলি। ওই যে তোমার করোনারি ধমনীতে যে ব্লক তৈরি হয়েছে, প্লাক তৈরি হয়েছে, কে করছে, অ্যানজাইনার ফলে হয়েছে। অ্যানজাইনার ফলে প্লাক হয়েছে। দেখো, এইভাবে তোমার অনেক দিন ব্লক থাকতে পারে। বলে না হার্টে ব্লক ধরা পড়ছে, হার্টে ব্লক ধরা পড়ায় মানে যে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ব্যাপারটা এমন না। বলে না যে এনজিওগ্রাম করে জানতে পারছে হার্টে ব্লক ধরা পড়ছে। এনজিওগ্রাম কি আমি দেখাবো তোমাদেরকে। তো এনজিওগ্রাম করে তুমি জানতে পারবা তোমার হার্টের মধ্যে ব্লক কতগুলো আছে। ওকে, এখন এনজিওগ্রাম করে তুমি জানলা যে হার্টে ব্লক এতটুকু আছে। কিন্তু কোনো কারণে যদি ব্লক আরও অনেক বেশি ফ্যাট, আরও অনেক বেশি কোলেস্টেরল, অনেক বেশি ফ্যাট, অনেক বেশি কোলেস্টেরল, ক্যালসিয়াম ইত্যাদি জমে প্লাকটা আরও শক্ত হয়ে যাবে, ওটাকে বলা হয় অ্যাথেরোমা। ওটাকে অ্যাথেরোমা নামে ডাকে। ব্লকটা আরও কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাহলে প্রথমে ছিল কোলেস্টেরলের সুতার মতো প্লাগ, সেটা বাইরে ক্যালসিয়াম জমলো, সেটা বাইরে প্রোটিন জমলো, সেটা বাইরে আরও কোলেস্টেরল জমলো, আরও চর্বি জমলো, জমে শক্ত হয়ে গেলো, শক্ত হয়ে ওটা পরিণত হলো প্লাগে। তাহলে এতদিন ছিল, প্রথমে ছিল আর্থারোস্ক্লেরোসিস, সেটা করোনারি ধমনীতে এসে হলো প্লাগ। প্লাগের উপরে আরও অনেক কিছু জমে, সেটা হলো করোনারি অ্যাথেরোমা। এবার ওই জায়গায় সবশেষে আগুনে ঘি ঢালা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা ওই জায়গায় জমে যায়, জমে ওই জায়গাটা ব্লক হয়ে যায়। এই হয়ে যায় হার্ট অ্যাটাক। ওই জায়গায় ব্লক হয়ে গেলে ওর আশেপাশের টিস্যুগুলো আর অক্সিজেন পায় না, খাবার পায় না এবং মারা যায়, অক্সিজেনের অভাবে মারা যায়। একে বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের লক্ষণ, করোনারি ধমনীতে কোলেস্ট্রল জাতীয় পদার্থ জমা হওয়া থেকে হার্ট অ্যাটাকের পরিসমাপ্তি হওয়া পর্যন্ত অনেক দিন অতিবাহিত হয়। যে বললাম ব্লক অনেক দিন ধরে থাকতে পারে। ব্লক হইলেই যে হার্ট অ্যাটাক হবে এমন না। ব্লক হওয়ার পরে সেখানে যদি কোনো কারণে অনুচক্রিকা জমতে শুরু করে তখনই হার্ট অ্যাটাক হওয়া শুরু করবে। তো কি হয়,
বুকে ব্যথা হয়, আমি খালি এখানে হেডলাইনগুলো পড়বো, আর কিছু লাগবে না। বুকে ব্যথা, বুকের বাম দিকে ব্যথা, বাম দিক থেকে ব্যথা বাম কাঁধ বাম হাতের দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে। ঊর্ধ্বাঙ্গে অন্যান্য জায়গায় অস্বস্তি। ঊর্ধ্বাঙ্গ মানে হচ্ছে গাদের শরীরের উপরের দিকে, এই যে কাঁধের উপরের দিকে এই সাইডটায়। ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি বমি ভাব, ঘুমে ব্যাঘাত। এই যে এই জিনিসগুলো, এই বমি বমি ঘুমে ব্যাঘাত, একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার, মেজর হার্ট অ্যাটাক হওয়ার আগে পরে অনেক বেশি বমি হয়। ঠিক আছে। এবং বুকে ব্যথা। বাসায় যদি তোমাদের কোনো মুরব্বী বা বয়স্ক যদি কেউ, বাবা মা বা দাদা দাদি হঠাৎ করে যদি বলে বুকের বাম দিকে ব্যথা করতেছে, ব্যথাটা বাম কাঁধে যাচ্ছে, বাম কাঁধ থেকে বাম হাতে যাচ্ছে, তাহলে সময় নেওয়া যাবে না। ওনার হাতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় আছে, তাহলে কিন্তু বড় ধরনের রিস্ক হয়ে যেতে পারে। সময় নেওয়া যাবে না কিন্তু ওই সময়। ঠিক আছে। প্রতিরোধ, প্রতিরোধ পড়বা ভাই, এগুলো খুবই সহজ। ঋতুজাতীয় টাটকা শাকসবজি খাইতে হবে, ফল খাইতে হবে, কোলেস্ট্রলযুক্ত খাবার বাদ দিতে হবে, বডি মাস ইন্ডেক্স বিএমআই মেনে খাবার খাইতে হবে, সঠিক ওজন কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, অ্যালকোহল একদম পুরোপুরি বাদ, কোলেস্ট্রল রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতে হবে, বছরে অন্তত 2 বার চেক আপ করাইতে হবে। এগুলা বাচ্চা বাচ্চা জানে, এগুলা বাচ্চা বাচ্চা জানে। এখন হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু পরীক্ষায় আগে আসতো না, ইদানিং আবার আসে। বলে না হার্টে স্ট্রোক করছে, অনেকে বলে হার্টে স্ট্রোক করছে আর ব্রেনে অ্যাটাক করছে। ইদানিং তো শুনে ব্রেন টিউমার, ব্রেন টিউমারও হয়। ঠিক আছে। কি হয়েছিল পেছনে? ব্রেন টিউমার হয়েছিল। ব্রেন টিউমার না স্টুমার কি জানি, আমিও কইতে পারতেছি না। ঠিক আছে। তো কারো যদি এরকম প্রবলেম থাকে, বুকে হঠাৎ করে ব্যথা, ব্যথা বাম কাঁধ থেকে বাম হাতের দিকে যাচ্ছে, প্লিজ দ্রুত ডাক্তার দেখাও, দ্রুত ডাক্তার দেখাও। তোমারা যার হচ্ছে, যাই রিলেটিভের হচ্ছে, তোমারও যদি হয়ে থাকে দ্রুত ডাক্তার দেখাও। দেখো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট অ্যাটাক করোনারি ধমনির ভিতরে রক্ত জমাট বেঁধে ব্লক তৈরি হওয়া। আর স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীতে, বিশেষ করে ক্যারোটিড ধমনী, সেখান থেকে ব্লক সৃষ্টি হওয়া। তাহলে একটা হার্টে আর একটা ব্রেনে। ঠিক আছে। হার্টে কোনো ধমনীতে তঞ্চনপিণ্ড বা ব্লকের সৃষ্টি হলে হার্ট অ্যাটাক হয়। আর মস্তিষ্কে কোনো ধমনী তঞ্চনপিণ্ড, উচ্চ রক্তচাপের কোণ, মস্তিষ্কে কোনো ধমনী ফেটে গেলে অথবা মস্তিষ্কে কোনো ধমনী অন্তর্নিহিত সংকোচন অপেক্ষার কারণে স্ট্রোক হয়। তো দুটো দুই জিনিস। দেখো, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কোনো কিছু ছিটতেছে না, কোনো কিছু ফাটতেছে না, ধমনী ব্লক হয়ে যাচ্ছে, হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত পাচ্ছে না, দ্যাটস ইট। আর ব্রেন স্ট্রোকে ধমনী কোনো জায়গায় ব্লক হয়ে রক্তনালী ছিঁড়ে যায়, অথবা অত্যাধিক ব্লাড প্রেশারের কারণে রক্তনালী ছিঁড়ে যায়, ছিঁড়ে যে ব্রেনের ভিতরে রক্তপাত হয়, ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়। ব্রেনের ভিতরে রক্তক্ষরণে একটা সাইডে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে একটা সাইড লেশন হয়, এটাকে লেশন বলে, এবং ঠিক তার অপোজিট সাইডটা পড়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়। যেই সাইডে লেশন হবে তার অপোজিট সাইড প্যারালাইজড হয়ে যাবে, কারণ আমাদের ব্রেন অপোজিট সাইডে কন্ট্রোল করে। হার্ট অ্যাটাকের ফলে বুকের মাঝখানে অসহ্য চাপ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রোকের কারণে স্মৃতিশক্তি হারায় যেতে পারে, কথা বলার ক্ষমতা হারিয়ে যেতে পারে, চেতনা হারিয়ে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, আকস্মিক মৃত্যুও হতে পারে। যেই সাইডে প্রবলেম হবে, তো যেই সাইডটা লেশন হবে, যেই সাইডে লেশন মানে কি, লেশন মানে হচ্ছে ওই যে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে, সেই সাইডটা ব্রেনের যে অংশ, শরীরের যে অংশটা কন্ট্রোল করে সেই সাইডে ক্ষতি হবে। যেমন ধরো কোনো কারণে যদি পিছন দিকে হয়, তাহলে চোখের দৃষ্টিশক্তি লোপ পাবে, কারণ পিছন দিকে হচ্ছে আমাদের ভিজুয়াল কর্টেক্স। সামনের দিকে যদি কোনো কারণে লেশন হয়, তাহলে স্মৃতিশক্তি হারা যাবে। দুই পাশে যদি কোনো কারণে লেশন হয়, এক একটা সাইড এক এক রকমের কাজ করবে। ঠিক আছে। চিকিৎসকের পরামর্শে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করাতে হয় হার্ট অ্যাটাকের হলে। আর এক্ষেত্রে হচ্ছে ফিজিওথেরাপি আর ঠিকঠাক ওষুধ খাওয়া, কারণ এক্ষেত্রে প্যারালাইজ হয়ে যায়, জন্য ফিজিওথেরাপি নিতে হয়। এটা পরীক্ষা আসে। হার্ট ফেল পরে ফেলছি আমরা আগের দিন, পেসমেকারও পরে ফেলছি আমরা আগের দিন। এখন দেখো, এখন আমরা যাব বাইপাস সার্জারিতে। কোনটা পড়তে হবে? বাইপাস সার্জারি। একটা মিনিট ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি হচ্ছে ইফতারের পর পর আসবো। ভাইয়া এই আমার আমার হচ্ছে নামে আসে তো, নামে কালকে একটু কথা বলবো।
আচ্ছা, যেটা বলতেছিলাম দেখো, এবার আমরা আসবো করোনারি বাইপাস সার্জারিতে, একটু দেখি বাইপাস সার্জারি। এখন ধরো এই যে অ্যাথেরোমেটাস প্লাগের কথা বলতেছে, যে এই যে এই প্রক্রিয়াটা অ্যাথেরোমেটাস প্লাগ, আবার দেখো কথাটা আসছে, করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানত কারণ হচ্ছে করোনারি ধমনির রুদ্ধতা, যে কারণে হার্ট অ্যাটাক হয়েছে ওইটা এখন একটু বেশি খারাপ লেভেলে চলে গেছে, সেটা আমরা দেখতেছি। এর মূল কারণ ধমনির অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত হওয়া উচ্চমাত্রার কোলেস্ট্রল জাতীয় হলদে চর্বি পদার্থ, এটাও আমরা আগের দিন দেখছি, যেটাকে আমরা প্লাগ বলছি। ধমনী প্রাচীর এন্ডোথেলিয়াম মানে রক্তনালিকার ভিতরের অংশ জমা হয়। এর ফলে এইসব পদার্থ তন্তু পুঞ্জীভূত হয়ে শক্ত হয়ে শুরু করে এবং চুনময় পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আর্টারিওস্ক্লেরোসিস বলে, আর এই পদার্থকে অ্যাথেরোমেটাস প্লাগ বলে, যেটা তোমাদের একটু আগে বলছি, করোনারি অ্যাথেরোমা বা অ্যাথেরোমেটাস প্লাগ। প্লাক্সের অধিকাংশ কারণে ধমনীপথ সংকীর্ণ হয়ে পড়ে, রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং এক সময় বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পেলে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক এবং প্রভৃতি মারাত্মক সৃষ্টি হইতে পারে, হার্ট ফেলও হইতে পারে। এই অবস্থায় বাইপাস সার্জারি করতে হবে। ধূমপান, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি, ডায়াবেটিস ইত্যাদির কারণে প্লাক জমা ত্বরান্বিত হয়। তাছাড়া 35 বছরের বয়সী মানুষের এটা বেশি হয়। ঠিক আছে, এখন কি করে দেখো, করোনারি ধমনির কোনো ধমনী যদি 50 থেকে 70% ব্লক হয়ে যায়, তাহলেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর হার্ট পায় না, হার্টের ওই জায়গাটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর পায় না। প্লাকের চূড়ায় যদি রক্ত জমাট বাঁধে তাহলে পরিস্থিতি হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। ঠিক আছে, যদি রক্ত জমাট বেঁধে যায়। ধমনী যদি 90 থেকে 95% হয় তাহলে এটাকে আনস্টেবল অ্যানজাইনা বলে। তখন বাইপাস সার্জারি ছাড়া করার কোনো ওয়ে থাকে না। তখন রোগীর বুক কেটে সরাসরি, এই দেখো হার্টের খেয়াল করো, করোনারি ধমনী, এই যে এটা হচ্ছে করোনারি ধমনী। এই করোনারি ধমনী কি করতেছে, এই করোনারি ধমনী হচ্ছে এই জায়গায় রক্ত সরবরাহ করতেছে। করোনারি ধমনী এই জায়গায় ধরো ব্লক হয়ে গেছে, এই জায়গায় ব্লক হওয়ার ফলে কি হবে, এতটুকু জায়গায় পর্যাপ্ত পরিমাণ কি পাবে না, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে না, যার কারণে ব্লক হয়ে যাবে। তখন আমি কি করলাম, দেহের অন্য একটা জায়গা থেকে আরেকটা রক্তনালিকা আমি কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে এসে মহাধমনী থেকে, খেয়াল করো, মহাধমনী থেকে একটা ব্রাঞ্চ এনে আমি এখানে যুক্ত করে দিলাম। এটাই হচ্ছে বাইপাস সার্জারি। বাইপাসে একটা রাস্তা করে দিলাম আমি, বাইপাসে একটা রাস্তা করে দিলাম, এটাকে বলা হয় বাইপাস সার্জারি। শেষ, এটাই বাইপাস সার্জারি। তো এই ক্ষেত্রে রোগীর বুক কাটতে হবে। করোনারি বাইপাস একটি জটিল প্রক্রিয়া। রোগ শনাক্তকরণ প্রক্রিয়ায় হৃদচিকিৎসক প্রথমে করোনারি ধমনির রোগের সঠিক অবস্থান ও ধরনের ব্যাপকতা নির্ণয় করেন। পরবর্তী রোগের পিণ্ড মানে প্রথমে জানতে হবে যে কোন জায়গায় ব্লক হয়েছে, কতটুকু হয়েছে। শল্যচিকিৎসক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে হয় দরকার নেই। বিধিনিষেধ আমরা দেখব, বিধিনিষেধ এত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, করোনারি এখানে একটা কথাই লাগবে, সেটা হচ্ছে সাধারণত 3 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যেই বাইপাস সার্জারি সম্পন্ন করা যায় এবং রোগী 2 মাসের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যায়। দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় এলে রক্ত কাটে না। এটা পা থেকে নিতে পারো, হাতের থেকে নিতে পারো, তলপেট থেকেও নেওয়া যায়, পা থেকে বেশি নেওয়া হয়। ঠিক আছে, এটা পা থেকে বেশি নেওয়া হয়। শেষ। এখন সবশেষ পদ্ধতি, যেমন ধরো ব্লকটা তোমার অত বেশি হয় নাই, অল্প একটু ব্লক, অত বেশি ব্লক হয় নাই, সামান্য ব্লক, এক্ষেত্রে তুমি কি করবা, আগে থেকেই তুমি যদি এনজিওপ্লাস্টি করো তাহলে বেশি বেটার। দেখো তুমি যখন বাইপাস সার্জারি করছো তখন তোমার কিন্তু বুক কেটে উন্মুক্ত করতে হয়েছে, বুক কেটে উন্মুক্ত করে সরাসরি হৃদযন্ত্রে অপারেশনটা করতে হয়েছে। এই জন্য এটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। বাইপাস সার্জারি করতে গেলে তোমাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, পেসমেকার স্থাপন করতে গেলে তোমাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তুমি এগুলো করতে চাও না, তোমার এখনো হার্ট অ্যাটাক ওইভাবে হয় নাই, কয়েকটা ব্লক আছে হার্টের মধ্যে। এই অবস্থায় তুমি কি করতে পারো, প্রথমে তুমি এনজিওগ্রাম করবা, এনজিওগ্রাম করে তুমি ব্লকগুলো কোথায় আছে এটা তুমি জানার চেষ্টা করো, আমি সবই দেখাবো তোমাদেরকে এগুলো আজকে। এরপর তুমি কি করবা, এনজিওগ্রাম করার পরে তুমি কি করবা, তুমি এনজিওপ্লাস্টি করবা। এই দেখো অ্যানজাইনা থাকা অবস্থায় এগুলো করলে ভালো, এই জন্য দেখো অ্যানজাইনার সাথে নাম কিন্তু মিলে যাচ্ছে। তাহলে দেখো এনজিওপ্লাস্টি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এনজিওপ্লাস্টি থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুবেন করোনারি ধমনী পুনরায় প্রশস্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু ধমনী ভিতর দিয়ে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা। ঠিক আছে, অ্যান্ড্রেস অ্যান্ড্রেস এটার আবিষ্কারক, অ্যান্ড্রেস। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এনজিওপ্লাস্টি কয় রকমের এটা দেখি আমরা, এত কিছু দরকার নেই। এনজিওপ্লাস্টি 4 রকমের হয়ে থাকে। প্রথমে বেলুন এনজিওপ্লাস্টি, তারপরে লেজার এনজিওপ্লাস্টি, তারপরে করোনারি অ্যাথেরেক্টমি এবং করোনারি স্টেন্টিং। কোনটা কি চলো আমি দেখাই।
প্রথমে আসে বেলুন এনজিওপ্লাস্টি। এই ধরো করোনারি ধমনের মধ্যে ব্লক হয়ে আছে হলুদ, চিত্র আঁকাইতে হবে কিন্তু এগুলো পরীক্ষা আসলে। এটার ভিতর থেকে আমাকে কি করতে হবে, ক্যাথেটার ঢুকাইতে হবে। ক্যাথেটারের ভিতরে থাকবে বেলুন, এই বেলুনটাকে ফুলাই দেবে। ক্যাথেটার মানে কি, ক্যাথেটার মানে হচ্ছে একটা লম্বা একটা স্টিলের রডের মতো ছোট ছোট চিকন ছোট চিকন স্টিল, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটা হাতের এখান থেকে কেটে অথবা পায়ের তলপেটের এখান থেকে কেটে এটা আমাদের এখান থেকে ঢুকাই দেওয়া হয়, ঠিক আছে, ঢুকাই দেওয়া হয় যাতে করে এটা মহাধমনী হয়ে প্রবেশ করে আস্তে আস্তে করোনারি ধমনের মধ্যে যেতে পারে। তারপর এখানে এক ধরনের ডাই দেওয়া হয়, একটা রং দেওয়া হয়, পরে বাইরে থেকে এমআরআই বা এক্স রে করে দেখা হয় যে কোনখানে ব্লক আছে। তো ওটার মাথায় বেলুন লাগাই দিয়ে প্রসারিত করে দিবে, প্রশস্ত হয়ে যাবে, রক্ত আবার যাওয়া আসা করতে পারবে। শুধু এইটুকুই না, এটা করার পরে তোমাকে কি করতে হবে, বেলুনের সাথে একটা রিংও পরাই দিয়ে আসতে হবে। এটাকে করোনারি স্টেন্টিং বলে। স্টেন্ট মানে হচ্ছে কোনো কিছু চাপ দিয়ে রিং পরায় বড় করা, এটাকে বলে করোনারি স্টেন্টিং। বেলুন পোকা ফুলাই দিবা, এটা স্টেন্টিং হয়ে যাবে, এটা হবে স্টেন্টিং, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, খুবই সহজ। এটা মাথায় লেজার থাকবে, লেজার ফ্যাটকে গলায় দিবে, শেষ, লেজার এনজিওপ্লাস্টি। আর এটা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি, এটার সামনে ঘূর্ণি ব্লেড ড্রিজার টাইপের লাগানো থাকে, ওটা দিয়ে ব্লেড দিয়ে ইয়ে কেটে ফেলা হয়, কেটে ফেলা হয়, ফ্যাট কেটে ফেলা হয়। এটা একটু মানে ডেঞ্জারাস প্রকৃতির হয়, এটা একটু বিপজ্জনক হয়ে থাকে। এই জন্য বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে করোনারি বেলুন এনজিওপ্লাস্টি আর করোনারি স্টেন্টিং, এই দুটাকে একসাথে বলে। ওই যে বলো না হার্টের রিং পরাইছে, এটাই হচ্ছে হার্টের রিং পরানো, এটাই হচ্ছে হার্টের রিং পরানো, এভাবে হার্টের রিং পরায়। তো এগুলো এখানে লিখে দিছে। এনজিওপ্লাস্টি প্রক্রিয়া, এনজিওগ্রাম করে নিশ্চিত করা হয়, তারপরে সার্জারি করা। এনজিওগ্রাম হচ্ছে নিশ্চিত করে কতটুকু ব্লক আছে। দেখো, ঊর্ধ্ববাহু মানে হাত বা পায়ের একটি অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে কৌশলে আংশিক বুঝে যাওয়া ধমনী পৌঁছানো হয়। ক্যাথেটারের একটি সরু তার, তারের অগ্রভাগে একটি চুপসানো বেলুন ও বেলুনের চারিদিকে একটি ধাতব তারের জাল থাকে, এটাকে স্টেন বলে। স্টেনটি সাধারণত বিশেষ প্রক্রিয়া নির্মিত, ঠিক আছে। অনেক সময় সুতার স্টেন্টও তৈরি করা হয়। স্টেন্ট একবার প্রসারিত হয়ে গেলে এটা আর সংকুচিত হয় না, প্রথমে চিকন থেকে একবার প্রসারিত হয়ে গেলে লক হয়ে যায়। স্টেনটি সহ বেলুন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালে বেলুনটি বাইরে থেকে ফোলানো হয়, বেলুনের সাথে সাথে স্টেনটাও স্ফীত হয় এবং প্রতিবন্ধক স্থানে চাপ দিতে থাকে, যার ফলে ধমনী প্রতিবন্ধক স্থানে চর্বিগুলো পদার্থগুলো নিষ্পেষিত হয়, সংকুচিত হয়ে ধমনী আবার প্রশস্ত হয়, ধমনীর ভিতরে রক্ত স্বাভাবিক অবস্থায় প্রবাহিত হতে পারে। ধমনীর ভিতর রেখে দিয়ে বেলুন সংকুচিত করে বাইরে নিয়ে দেওয়া হয়। স্টেন সবসময় ধমনীর বাদের বাইরে থেকে রাখে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে 30 মিনিটের মতো সময় লাগে, 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে। এটা উপকারিতা কোনো ধরনের কাটাছেড়া করা লাগে না, ঠিক আছে, কিন্তু ঝামেলাও আছে। ঝামেলা কি, স্টেন 2% রোগীর ক্ষেত্রে স্টেন পড়ানো অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে যায়, এটা একটা সমস্যা। এখন একজন প্রশ্ন করছো প্লাগ জমা মানে কি, হাই রে কপাল, তাহলে তখন কি পড়াইলাম। প্রশ্ন করছো প্লাগ, আচ্ছা প্লাগ জমাকে সহজ ভাষায় আমি যদি বলি বাবা, প্লাগ জমা মানে হচ্ছে করোনারি ধমনির ভিতরে কোলেস্ট্রল জমা, শেষ। ওই যে বলো না ফ্যাট জমছে কোলেস্ট্রল হয়েছে, কোলেস্ট্রল জমা, ঠিক আছে। আচ্ছা, তো এনজিওপ্লাস্টির প্রবলেম হচ্ছে এনজিওপ্লাস্টি অবস্থায় অনেকের হার্ট অ্যাটাক হইতে পারে, এটা একটা ঝামেলা। অনেক সময় রিং সরে গিয়ে অন্য একটা ধমনীকে ব্লক করে ফেলতে পারে, একটু রিস্ক ফ্যাক্টর আছে এটা করতে চাই, হ্যাঁ, একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এখন তুমি সব কিছু করবা, কেমনে করবা এই কাজগুলো, তুমি কেমনে করবা, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে করবা। সব শেষে কিসের মাধ্যমে, ওপেন হার্ট সার্জারি। দেখো, এনজিওপ্লাস্টি করতে কিন্তু তোমার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন নেই, কিন্তু তুমি পেসমেকার স্থাপন করবা, তুমি বাইপাস সার্জারি করবো, তোমাকে কিন্তু ওপেন হার্ট সার্জারি করতে হবে। বুক কেটে উন্মুক্ত করে তারপরে সেখানে অপারেশন করতে হবে। তাহলে দেখো, শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন এটাকে ওপেন হার্ট সার্জারি বলে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিগলিও উনি সবার প্রথমে এটা আবিষ্কার করেন। তো ওপেন হার্ট সার্জারি 3 প্রকার: অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট অ্যাসিস্ট্যান্ট সার্জারি। 3টা সম্পর্কে বলি, এটা কিন্তু পরীক্ষায় আসে। অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট অ্যাসিস্ট্যান্ট সার্জারি, এটা কিন্তু পরীক্ষায় আসে। অন পাম্প সার্জারি কি, একটা পাম্প অন করা থাকবে, এটাকে বলে কার্ডিও পালমোনারি পাম্প, এটাকে বলে কার্ডিও পালমোনারি বাইপাস সার্জারি বা অন পাম্প সার্জারি বলে। একটা পাম্প থাকবে, যে পাম্প মেশিনটা সাময়িক সময়ের জন্য হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ করবে, ওর সাথে আমাদের দেহের মহাধমনী, পালমোনারি ধমনী অর্থাৎ গ্রেট ভেসেলসগুলো যুক্ত করে দেওয়া হবে এবং হার্টকে কেটে বের করে নিয়ে আসা হবে। হার্ট তখন আর বিট করবে না, হার্টের মধ্যে তখন তুমি অপারেশন করবা, হার্টকে কেটে একদম বাইরে বের করে নিয়ে আসবা। আর শরীরের হার্ট আর ফুসফুসের দায়িত্ব নেবে একটা মেশিন, ওই মেশিনের নাম হচ্ছে কার্ডিও পালমোনারি মেশিন। ওই মেশিনটা পাম্পের মতো কাজ করতেছে, পাম্পটা যেহেতু অন, এই জন্য অন পাম্প সার্জারি। 2 নম্বর হচ্ছে অফ পাম্প বা বিটিং হার্ট সার্জারি। এক্ষেত্রে রোগীর হার্ট কেটে ফেলে রোগী মারা যেতে পারে, এই জন্য কিছু অনেস্থিসিয়া, কিছু মেডিসিন দিয়ে হার্টবিটটাকে স্লো করে দেওয়া হয় এবং হার্টটা তখন বিট করা অবস্থায় সার্জারি করা হয়, কিন্তু স্লো হয়ে যায়, এই জন্য এটাকে বিটিং হার্ট সার্জারিও বলা হয়।
এই জন্য এটাকে বিটিং হার্ট সার্জারি বলা হয়। আর রোবোট অ্যাসিস্টেড সার্জারি, যদি এই কাজগুলো রোবটের মাধ্যমে করা হয় তাহলে এটাকে রোবট অ্যাসিস্টেড সার্জারি বলে। শেষ। আমি একটু তাড়াতাড়ি শেষ করলাম, কারণ কি আমি তোমাদের কিছু জিনিস দেখাবো, মূল লক্ষ্য হচ্ছে দেখানো। চলো আমরা সবগুলো জিনিসকে একটু দেখার চেষ্টা করি। এগুলো কিন্তু চিত্র আসে, চিত্র আসলে কিন্তু আঁকাইতে হবে, কর্ণের ধমনী চিত্র আঁকাইতে হবে, কিন্তু চিত্র আসলে আঁকাইতে হবে। তাহলে আমি একটা চিত্র একটু আঁকাই দিই ততক্ষণে, তাহলে তোমরা আবার বলবা যে ভাই চিত্র দেখাই নাই, কান্নাকাটি শুরু করে দিবা। তো একটা চিত্র একটু দেখাই চলো আমরা। এই সাদা রং দিয়ে আঁকানো উচিত ছিল। আচ্ছা, এখান থেকে এত কিছু দরকার নাই, আমি জাস্ট হাতটা আঁকাই। ওয়েট, একটু ওয়েট, হার্টের পূর্ণাঙ্গ চিত্র লাগবে। হ্যাঁ, এই তো দেখে নিচ্ছি। এটা হচ্ছে ফুসফুসীয় ফুসফুসীয় ধমনী, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনী সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ। এবার একটা হার্টের চিত্র আঁকাই নিলাম। এবার আমরা দেখব হার্টের মানে ইয়েগুলা, হার্টের করোনারি ধমনীগুলা। করোনারি ধমনী কি করে, হার্টকে নিজের দেহে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, তাহলে প্রথমে তো করোনারি ধমনীগুলো আঁকাই। হার্টের নিজের দেহে কি করবে, রক্ত সরবরাহ করবে। এই এগুলো হচ্ছে হার্টের নিজের দেহের মধ্যে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী। তো করোনারি ধমনী আবার দুইটা, ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী। করোনারি ধমনী আবার দুইটা হয়, একটা হচ্ছে ডান করোনারি ধমনী, এটা হচ্ছে বাম করোনারি ধমনী। ডান করোনারি ধমনী হার্টের ডান দিকে রক্ত সরবরাহ করবে, বাম করোনারি ধমনী হার্টের বাম দিকে রক্ত সরবরাহ করবে। ডান করোনারি ধমনী হার্টের ডান দিকে রক্ত সরবরাহ করবে, বাম করোনারি ধমনী হার্টের বাম দিকে রক্ত সরবরাহ করবে। তাহলে এটাকে আমরা মেইন বাম করোনারি ধমনী ধরতে পারি, এটাকে ডান করোনারি ধরতে পারি। পাশাপাশি করোনারি শিরাও আছে, এটা ঠিক সাথে সাথেই, ঠিক এটার পাশাপাশিই এখান থেকে করোনারি শিরাও উদ্গত হয়। কি আসে, করোনারি শিরাও এখান থেকে পাশাপাশি আসে। এই করোনারি শিরা, তো বেসিক্যালি করোনারি ধমনীতে ব্লকটা হয়। তাহলে এখানে করোনারি ধমনী, করোনারি ধমনীগুলোকে আমি বড় করে দিই, যেটা এটা আমাদের মেইন ফোকাস। করোনারি ধমনীটাকে বড় করে দিই, এটা আমাদের মেইন ফোকাস, কিন্তু এইখানে ব্লকটা হবে।
এখানে মেইন ব্লকগুলো হয়। ঠিক আছে, এখন ধরো ব্লকেজটা হইলো কোথায়, ফ্যাট বা কোলেস্ট্রল জমে ব্লকেজটা হয়ে গেল এই জায়গায়, এখানে কোলেস্ট্রল জমে একটা ব্লক হইলো। ঠিক আছে, কোলেস্ট্রল জমে একটা ব্লক হইলো। আচ্ছা, এটা বেশি উপরে দিয়ে ফেলছি, এত উপরে না দিই আমরা, কোলেস্ট্রলের ব্লকটা এখানে দিই, এখানে ধর এইটা বেস্ট, এই জায়গায় ধর একটা ব্লক হয়েছে, এই ধর একটা ব্লক হয়েছে। তো কর্ণের ধমনী কিন্তু তৈরি হয় কার কাছ থেকে, কর্ণের ধমনী কিন্তু তৈরি হয় মহাধমনী থেকেই, এগুলো কিন্তু তৈরি কিন্তু মহাধমনী থেকেই কিন্তু হয়েছে, মহাধমনীর অংশ থেকে কিন্তু এরা তৈরি, তো এটা কিন্তু মহাধমনী, এটা কিন্তু আমাদের মহাধমনী। এটা কিন্তু আমাদের মহাধমনী, এখান থেকে তৈরি, কারণ এখানে ধরো ব্লক হয়ে গেছে, অর্থাৎ অ্যাথরোমেটাস প্লাগ এখানে তৈরি হয়েছে। এর মতো অবস্থায় কি করা হয়, চিত্র কিভাবে আঁকাবা দেখো, এইখান থেকে দেখাবা আরেকটা আরেকটা তুমি কি নিছো, আরেকটা নালী নিছো, রক্তনালিকা নিছো, এবং এটাকে এইভাবে দেখাই দিবা, এভাবে যুক্ত করে দিবা, শেষ। কোন জায়গা থেকে আনছো, পা থেকে আনছো, তো হাত পায়ের ছবি আঁকানোর দরকার নেই, এভাবে যুক্ত করে দিবা। এবং এখানে সেলাই হয়েছে এটা বোঝানোর জন্য তুমি এইভাবে এভাবে দিয়ে দিতে পারো। সরি 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 সরি, বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, বড় একটা ভুল হয়ে গেছে, বিশাল বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এসে কানেক্ট করতে হবে, বাইরের দিকে কানেক্ট করতে হবে, আগে কেন, আগে কানেক্ট করলে তো হবে না। এই হয়ে গেল, অর্থাৎ যেখানে ব্লকটা তারপরে এসে কানেক্ট করতে হবে, যেখানে ব্লকটা তারপরে এসে, এটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে, যেখানে ব্লকটা তারপরে, এই যে যেখানে ব্লক তারপরে এসে তোমাকে কানেক্ট করে দিতে হবে, এটাই বাইপাস সার্জারি। বাইপাস সার্জারিতে এই ছবিটাই তোমরা আঁকাবা। ঠিক আছে, আচ্ছা, এনজিওপ্লাস্টির ক্ষেত্রে কোন ছবি দিবা তোমরা, এটা বাইপাস সার্জারি গেল। এনজিওপ্লাস্টির ক্ষেত্রে এটাও সহজ, এই দেখাবে যে এখানে চর্বি বা কোলেস্ট্রল জমে গেছে, একটা ছবি আঁকালেই চলে, চর্বি বা কোলেস্ট্রল জমে গেছে এরকম, খুবই খারাপ অবস্থা, রক্ত যাওয়া আসা করতে পারতেছে না, রক্ত যাওয়া আসা করতে পারছে না, এটা হচ্ছে প্রথম চিত্র, প্রথম চিত্রে এরকম আঁকাবা। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এটা প্রথম চিত্র। তুমি কি দেখাইলা, তুমি এটার ভিতর দিয়ে একটা ক্যাথেটারে প্রবেশ করাবা, দাঁড়াও একটা মিনিট, আমি একটু চিত্র দেখিনি, হ্যাঁ, এটার ভিতর থেকে তুমি একটা ক্যাথেটার দিয়ে বেলুন প্রবেশ করাবা, ক্যাথেটার দিয়ে কি প্রবেশ করাইলা, বেলুন প্রবেশ করাইলা, বেলুনের সাথে তোমার এখানে কি ছিল, স্টেন্টও ছিল, বেলুনের সাথে কি ছিল, স্টেন্টও ছিল, এটা সেই বেলুনটা, বেলুনটাকে তুমি কি করে দিবা, প্রসারিত করে দিবা, বেলুনের সাথে কি ছিল, স্টেন্টও ছিল। তো এইখানে তুমি দেখাই দাও, এই দুটা চিত্র আঁকাই দাও, এখান থেকে দেখাই দাও যে এখান থেকে তুমি কি প্রবেশ করাইছো, বেলুন প্রবেশ করাইছো, বেলুনের মাথায় এখানে স্টেন্টও ছিল, স্টেন্টও ছিল এই বেলুনের সাথে। ঠিক আছে, এখানে তুমি বেলুনটাকে প্রসারিত করে দিছো, বেলুনটাকে প্রসারিত করে দিছো, তো বেলুনটাকে প্রসারিত করার জন্য এখানে এই জায়গাটাও কি হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে, এখানে এই জায়গাটাও স্ফীত হয়ে যাবে,
রক্ত লেগে জায়গাটা স্ফীত হয়ে যাবে, এখানে কোলেস্টেরলের পরিমাণটা অনেকটা কমে যাবে চাপে। চাপটা কার কারণে পড়ছে? চাপটা পড়ছে স্টেন্টের কারণে। কার কারণে পড়ছে? স্টেন্টের কারণে। স্টেন্টের কারণে। এর পরের ধাপে তুমি কি করছো? স্টেন্টটাকে রেখে দিছো, ধমনীর ভিতরে কমে গেছে, কোলেস্ট্রল কমে গেছে, ঠিক আছে? কোলেস্ট্রল একদম নাই বললেই চলে, কমে গেছে। তুমি স্টেন্টটাকে ভিতরে রেখে দিছো, আর বাকি সব কিছু নিয়ে চলে আসছো। ঠিক আছে? এই হচ্ছে করোনারি স্টেন্টিং এবং বেলুন এনজিওপ্লাস্টি। এটাকে আমরা বলবো করোনারি স্টেন্টিং, করোনারি স্টেন্টিং প্লাস বেলুন এনজিওপ্লাস্টি, দুটোকে একসাথে বেলুন এনজিওপ্লাস্টি। বেলুনটাকে বাদ দিয়ে দিবা, তাহলে করোনারি স্টেন্টিং হয়ে যাবে। ঠিক আছে? স্টেন্ট বাদ দিয়ে দিবা, তো বেলুন এনজিওপ্লাস্টি হয়ে যাবে। লেজারটাকে দেখানোর দরকার আছে? বলো। বা আর্টিফিশিয়াল কোনো পাইপ দিয়ে বাইপাস সার্জারি করা যায় না? না, ওটা শরীরে মতো রক্তনালিকার মতো কাজ করবে না। তাহলে বলো, লেজারটা পারবে না? লেজারটা আরো সহজ। সামনে কি লাগানো থাকবে? লেজার লাগানো থাকবে। লেজার কি করবে? ফ্যাট গোলায় ফেলবে। ঠিক আছে? দেখাইতে হবে যে ক্যাথেটারের মাথায় হচ্ছে লেজার। ক্যাথেটারের মাথায় লেজার। দেখাতে হবে লেজার যাচ্ছে, আর লেজার যে জায়গাগুলোর ফ্যাটগুলোকে কমায় দিচ্ছে। এরকম লেজার যে জায়গাগুলোর ফ্যাটগুলো কী করে দিচ্ছে? কমায় দিচ্ছে। লেজার। এই লেজার এনজিওপ্লাস্টি।
শেষ। এই চিত্রগুলো আঁকাবা, ঠিক আছে? Wait. একটু দাঁড়াও, let me open the app. সমস্যা নেই, আমি বন্ধ করে দিচ্ছি। সাউন্ডে কি আর সমস্যা করছে? স্টুডেন্টস, ইজ দেয়ার এনি প্রবলেম ইন সাউন্ড? না, তাহলে কি সাউন্ডের প্রবলেম ঠিক হয়ে গেল আমাদের? খুব ভালো। আচ্ছা, আমরা what the চ্যাটটা একটু দিবা ভাইয়া? থ্যাংক ইউ। দেখো, এ হচ্ছে হার্ট, এটা হচ্ছে হার্ট, সবাই ভালো করে খেয়াল করো অ্যানিমেশনের দিকে, সবাই অ্যানিমেশনের দিকে ভালো করে খেয়াল করো। এই হচ্ছে হার্ট। এই হার্টের আমরা দেখতে পারতেছি, করোনারি ধমনীগুলো দেখতে পারতেছি। এই দেখো, এই যে হার্টের চারিদিকে, এগুলো হার্টের চারিদিকে রক্ত সরবরাহ করতেছে। এই যে এগুলো হচ্ছে করোনারি ধমনী, এগুলো হচ্ছে করোনারি ধমনী। এই যে যেটা মার্ক হয়েছে মাত্র, এটা হচ্ছে করোনারি ধমনী। এই দেখো, করোনারি ধমনী হচ্ছে হার্টের চারিদিকে রক্ত সরবরাহ করা। এই যে নীল হয়ে মার্ক হয়ে আছে, লাল হয়ে মার্ক হয়ে আছে, এ দেখো পিছনেও আছে, দেখো করোনারি ধমনী। এই যে এগুলো হচ্ছে কি করোনারি ধমনী। তো এখন দেখো কি হবে, লেভেলগুলা উঠিয়ে দিই। লুক এট হেয়ার, এই দিকে যে করোনারি ধমনীটা আছে, রাইট করোনারি ধমনী, বা যেটাকে আমরা ডান করোনারি ধমনী বলতেছি, যে এই সাইডে, এই করোনারি ধমনীর মধ্যে র্যাপচার্ড হয়েছে, প্লাগ হয়েছে। এই ধরনের করোনারি ধমনীতে কী হয়েছে? প্লাগ হয়েছে এই করোনারি ধমনীতে। এবং এই করোনারি ধমনী হওয়ার কারণে এই 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 ডান দিকের করোনারি ধমনীটা, ডান দিকের করোনারি ধমনীটায় প্লাগ হওয়ার কারণে, এই যে এইদিকে করোনারি ধমনীটা প্লাগ হওয়ার কারণে দেখো এই দিকের টিস্যুগুলো একটু কালো কালো লাগতেছে না দেখতে? অনেকটা কালো কালো লাগতেছে না দেখতে? এই যে কালো কালো যে লাগতেছে, এই কালো কালো লাগার পিছনে কারণ হচ্ছে এই হার্ট অ্যাটাক। তাহলে করোনারি ধমনীতে ব্লক হয়ে ওই জায়গাটা কালচে হয়ে গেছে। এটাই হচ্ছে করোনারি ধমনীর একটা রোগ। ওকে, আরও আছে অ্যানজাইনা। এখন আমরা অ্যানজাইনা দেখব। আমরা এখন দেখবো হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনার ক্ষেত্রে কী হচ্ছে দেখো,
এই হচ্ছে পুরো হার্ট। এখানে আমরা দেখতেছি যে কী লিখছে কথাটা, পার্শিয়ালি অক্লুডেড করোনারি আর্টারি, অর্থাৎ এই করোনারি আর্টারিটা সামান্য একটু পার্শিয়ালি অক্লুড হয়েছে, মানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় নাই। ঠিক আছে, এই দেখো, দেখে বোঝা যাচ্ছে যে এখানে কী তৈরি হয়েছে, প্লাগের মতো তৈরি হয়েছে। দেখো, দেখছো, এই যে দেখে মনে হচ্ছে প্লাগ, এত লেখা আছে প্লাগ লেখা আছে। তো প্লাগটা পার্শিয়ালি হয়েছে, পুরোপুরি হয় নাই, যার কারণে বুকে ব্যথা অনুভূত হবে। এবং দেখো হার্টের মাসেল কিন্তু নষ্ট হওয়া অলরেডি শুরু করছে, হার্টের মাসেল কিন্তু অলরেডি কি দেখো নষ্ট হওয়া শুরু করছে কিন্তু এই সাইডগুলোয়। ঠিক আছে, এই সাইডগুলো হাতের মাসেল কিন্তু অলরেডি নষ্ট হওয়া শুরু করছে। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি কি, অ্যানজাইনা। ওকে, আরও আছে। আরও আছে, ওয়েট করো। অসংখ্য ডিজিজ আছে, অসংখ্য ডিজিজ, দেখায় শেষ করা যাবে না, সব তোমাদের লাগবেও না। আই থিঙ্ক সার্চ করলে বেটার হতো এগুলো খোঁজার থেকে। ওয়েট, সার্চ করে ফেলি। আমরা পড়তেছি হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক পড়তে যাচ্ছি। এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক। আরে কই উল্টাপাল্টা টাচ হয়ে যায়। এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক। দেখো হার্টবিট করতেছে, হেলদি হার্ট, হেলদি হার্ট বিট করতেছে, কোনো সমস্যা নেই হার্টে। ঠিক আছে, হেলদি হার্ট বিটিং। পরের স্টেপে এই দেখো প্লাগ কেমনে ফর্ম করতেছে, দেখো প্লাগ ফর্ম করতেছে, ধমনীগাত্র শুরু হয়ে যাচ্ছে, ধমনীগাত্র শুরু হয়ে যাচ্ছে, এবং দেখো প্লাকের ফলে এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, এই দেখো এই পুরোটা হচ্ছে প্লাক। ঠিক আছে, আমরা যদি আবার রিপ্লে দেখি, দেখো প্লাক কেমন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে হলুদ কোলেস্ট্রল, এগুলো হচ্ছে প্লাক। এবং হার্টবিট ইরেগুলার হয়ে গেছে, এবং দেখো জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে, হার্টবিট ইরেগুলার হয়ে গেছে, এবং দেখো হঠাৎ করে জায়গাটা কালো হয়ে যাচ্ছে। কেন কালো হচ্ছে দেখছো, কালো হচ্ছে কারণ এই জায়গাগুলো আর রক্ত পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, এই জায়গাগুলো অক্সিজেন পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, এই জায়গাগুলো খাবার পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, তো এই কারণে এই জায়গাগুলো কী হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। দেখছো, এইভাবে আমাদের হার্টের ক্ষতি হয়, এইভাবে আমাদের হার্ট অ্যাটাক হয়। এটা ছিল কার ভিডিও, হার্ট অ্যাটাকের ভিডিও। ঠিক আছে, এবার আমরা দেখব এনজিওপ্লাস্টি। এবার দেখবো আমরা কি, এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি বানান ভুল। আচ্ছা, এনজিওপ্লাস্টি না দিয়ে স্টেন্টিং দিই, স্টেন্টিং, কোরোনারি স্টেন্টিং।
ওকে, ব্লক আর্টারি, এই আর্টারিটা ব্লক হয়েছে, এই ধমনীতে ব্লক হয়েছে, লেখা আছে ব্লকড আর্টারি। দেখো কোথায় ব্লক হয়েছে, এই জায়গাটার মধ্যে ব্লক হয়েছে, এই জায়গায় কী হয়েছে, ব্লক হয়েছে। এখন আমি কি করব, এটাকে ব্লকটাকে ঠিক করার চেষ্টা করব। এই যে ব্লাড ফ্লো রিডিউস হয়ে গেছে, রক্ত চলাচল ঠিক মতো হইতে পারতেছে না এখন এই জায়গাটা দিয়ে। এই জায়গাটাতে যতটুকু রক্ত চলাচল হওয়ার দরকার ছিল ততটুকু রক্ত চলাচল হইতে পারতেছে না। এবং দেখো রক্ত জমাট বেঁধে যাচ্ছে কিন্তু এই জায়গাটায়, দেখো এটা কিন্তু রক্ত জমাট বাঁধা শুরু করছে। এটাই বলে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে প্রক্রিয়াটাকে, বা করোনারি অ্যাথেরোমা। দেখছো ব্লকের কারণে কিন্তু এই জায়গায় রক্ত আস্তে আস্তে জমতেছে। কেমনে জমে রক্ত খেয়াল করো, একদিন দুদিনে জমে না, অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে আস্তে 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 ওই জায়গায় রক্ত জমা শুরু করে, কারণ ওই জায়গাটা ব্লক হয়ে গেছে। আস্তে 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 ওই জায়গাটা রক্ত জমতেছে, দেখছো ব্লাড ফ্লো কিন্তু কমে গেছে, রক্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, খুব অল্প পরিমাণ রক্ত কিন্তু পিছন দিকে যাচ্ছে। কি করলাম, ক্যাথেটার দিলাম, এই যে ক্যাথেটার, দেখো আবার সিস্টেমটা, ক্যাথেটার প্রবেশ করে একটা ইয়ে লাগাই দেওয়া হলো। আবার দেখো এই যে, এই যেটা প্রবেশ করাইছে এটা হচ্ছে ক্যাথেটার, ক্যাথেটার। এবং এটা চারিদিকে কি আছে, এটা রিংয়ের মতো আছে, এই যে রিং, এটাকে স্টেন্ট বলতেছি আমি। স্টেনটাকে রেখে বাকি সব কিছু চলে আসে এবং স্টেনটা থেকে যায় এবং রক্ত প্রবাহ আবার নর্মাল হয়ে যায়। এই হচ্ছে করোনারি স্টেন্টিং, এই প্রক্রিয়াটা হচ্ছে করোনারি স্টেন্টিং। ঠিক আছে, এই দেখো এই প্রক্রিয়াটা আবার দেখো, এই যে ক্যাথেটার ঢুকেছে, ক্যাথেটারের মাথায় স্টেন্ট আছে, স্টেনটাকে ফুলাই দিছে। এই যে এটা হচ্ছে টিউব ক্যাথেটার। ঠিক আছে, টিউব ক্যাথেটার, হাইট করা যাচ্ছে না, হাইট করতে দিবে না। আচ্ছা, তো আবার দেখো প্রসেসটা, এই যে টিউব ক্যাথেটার, দেখছো কেমনে গেছে, ক্যাথেটার যে এভাবে করে রিংটাকে বড় করে দেয়, রিংটা বড় হয়ে যায়, পরে সব কিছু বের করে নিয়ে চলে আসে এবং রক্তপ্রবাহ আবার স্বাভাবিক হয়ে যায়, রক্তপ্রবাহ অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যায়। তো এই হচ্ছে ক্যাথেটার। দেখো ক্যাথেটারটা, স্টেন্ট, স্টেন্টটা সরি ক্যাথেটার না স্টেন্ট। ওকে, তাহলে এই ছিল করোনারি এনজিওপ্লাস্টি। তারপর সিএবিজি সর্বশেষ, সিএবিজি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, বাইপাস সার্জারি। সিএবিজি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, এর দিকে আমরা শেষ করব। আমাদের এই সাইকেলের সর্বশেষ টপিক আমাদের, এটা পড়েই আমাদের শেষ। কী ব্যাপার, নেটটা তো স্লো কেন? এটা অনেক বড় ভিডিও এই কারণে। ব্যক্তি ঢুকানোর জন্য তো ব্লাড কিছুক্ষণের জন্য যাইতে পারে না, হ্যাঁ ওইটুকু একটু এফেক্ট করে, ওইটুকুর জন্য কোনো বড় ধরনের সমস্যা হয় না। আচ্ছা, তো দেখো এইখানে ব্যক্তিটার ক্ষেত্রে খেয়াল করো, কয়েকটা জায়গাকে মার্ক করছে, এই ব্যক্তিকে বাইপাস সার্জারি করতে হবে। তাহলে এই যে ধমনীটা, এই ধমনীতে প্লাক হয়েছে, এই ধমনীতে প্লাক হয়েছে, এই ধমনীতে প্লাক হয়েছে, অপস, এই ধমনীতে এখানে প্লাক হয়েছে। ওকে, এটাকে এখন আমি কি করব, এটাকে এখন আমি ঠিক করার চেষ্টা করতেছি, ঠিক করার চেষ্টা করতেছি। চলো আমরা জুম আউট করি, জুম আউট করে খেয়াল করো এখানে এই জায়গায় রেডিয়াল আর্টারি বলছে একটা, রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি।
ঠিক আছে, এই রেডিয়াল আর্টারি হাতের, এই রেডিয়াল আর্টারিটা, হাতের রেডিয়াল আর্টারিটাকে আমরা কাটার চেষ্টা করব। ঠিক আছে, কেটে আমরা স্থাপন করার চেষ্টা করবো। তবে আমরা পরের পদ্ধতিতে দেখি কী করবে। 1 নম্বর ধাপ গেল। 2 নম্বর ধাপে ওয়েট ওয়েট ওয়েট, আমরা একসাথে ইয়েটাও দেখে ফেলতেছি, এখানে ইয়ার প্রসেসটা আমরা দেখে ফেলতেছি কীভাবে হচ্ছে ওপেনার সার্জারি করে। দেখো, স্টার নাম কাটলো, বুকের মাঝখানে হার্ট স্টার নাম কাটলো, মাঝখান থেকে কেটে ফেললো স্টার নাম, হার্ট বিট করতেছে দেখতে পারতেছি আমরা, ওপেন করে ফেললো, উদর ফলক ওপেন করলো, মানে বক্ষ গহ্বর ওপেন করলো, ওপেন করে আমরা এখন হার্ট দেখতে পারতেছি। দেখছো, হার্ট কিন্তু দেখা যাচ্ছে। ওকে, হার্ট আমরা দেখতে পারতেছি। পরের ধাপে এই যে বাইপাস মেশিন যুক্ত করে দিলাম, কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন যুক্ত করে দিলাম। এই দেখো, দুটো মেশিন যুক্ত করা হয়েছে, দেখছো, দুটো পাইপ যুক্ত করে দেওয়া হয়েছে। এই যে কার্ডিও পালমোনারি মেশিন টিউব দিয়ে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, যুক্ত করে দিছে। এবার কি করবে পরের ধাপে, মেশিন যুক্ত করে দিলাম, পরের ধাপে চায় না কেন, এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, ম্যামালিয়াল আর্টারি, এ দেখো মহাধমনীতে আমরা হোল করতেছি একটা, মহাধমনীতে কী করতেছি, ছিদ্র করতেছি, যে চেরা ছিদ্র, ছিদ্র করে আরেকটা জায়গা থেকে দেখো কী করতেছি, এটা ভেনের মধ্যে একটা গ্রাফ তৈরি করে দিলাম আমরা একটা, এই দেখো নতুন একটা লাইন তৈরি করা হলো। খেয়াল করো এই জায়গাটায়, এই জায়গাটা আবার রিপ্লে করি, হোল করলো, ছিদ্র করলো, ছিদ্র করে এই দেখো, ঠিক আছে, যুক্ত করলো। পরের ধাপ, হার্টবিটকে নর্মাল করার চেষ্টা করা হচ্ছে। তার দিয়ে লাগানো হইতেছে হাড্ডিকে, হাড্ডিকে তার দিয়ে লাগানো হচ্ছে এবং স্কিনের বাইরে স্টিচ দিয়ে দেওয়া হয়েছে, শেষ। তো এই হচ্ছে বাইপাস সার্জারি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। এরই মাধ্যমে আমাদের পড়ার সমাপ্তি হইল, এই মাধ্যমে আমাদের এই সাইকেলের সমাপ্তি হইল। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাস করছো, তোমরা ফিউচারে যারা রেকর্ড ক্লাস দেখতেছো আমার, তাদেরকেও ধন্যবাদ জানাই, বেস্ট অফ লাক জানাই। পড়া জমা বানা, শেষ সময়ে তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, পড়া জমা বানা। সাইকেল 3 ক্লাস চলতেছে, ঈদের পরে 19 তারিখ থেকে সাইকেল 3 ক্লাস শুরু হবে। লম্বা একটা ভ্যাকেশন পাচ্ছ, এই ভ্যাকেশনের মধ্যে যাদের যাদের পড়া জমে আছে সেই পড়াগুলোকে শেষ করে নাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।